কলকাতার ইগনু রিজিওনাল সেন্টার থেকে সমস্ত আরসি কলকাতা রিজিওনাল সেন্টার থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই দীপাবলির শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো BH1C 110 ইউনিট 14 এবং ইউনিট 15। তার মধ্যে দুটি বিষয় হলো মহাবিদ্যুতের কারণ এবং তার পরবর্তী বিষয়টি হচ্ছে ইন্ডেনজেন্ট লেবার অর্থাৎ অসংগঠিত শ্রমিকদের বা কি করে সূচনা হলো। আমরা জানি 1857 সালের মহাবিদ্রোহের কারণ অনেকগুলি ছিল, কিন্তু হঠাৎ করে মহাবিদ্রোহটা কেনই বা শুরু হয়েছিল এবং ইতিহাসে তার তাৎপর্য কি ছিল। মোটামুটি ভাবে যেটা আমরা যদি ছোট করে বলি যে ইংরেজ সরকারের সাম্রাজ্যবাদী নীতি মহাবিদ্রোহের রাজনৈতিক পটভূমিকা রচনা করেছিল। তার 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 মধ্যে কিন্তু অনেকগুলি কারণ অন্তর্ভুক্ত ছিল। ইংরেজ সরকারের সাম্রাজ্যবাদী নীতি মহাবিদ্রোহের রাজনৈতিক পটভূমিকা রচনা করে এবং তার মধ্যে যে ডালহৌসি সত্যবিলোপ নীতি দেশীয় রাজন্যবর্গের চরমতম অসন্তোষ ও ভীতি সঞ্চার করেছিল। তাহলে অনেকগুলি কারণ এর মধ্যে কিন্তু ছিল। আধুনিক ভারতের ইতিহাসে 1857 খ্রিস্টাব্দের গুরুত্বকে যে অপরিসীম তা কিন্তু কোনো ঐতিহাসিকই অস্বীকার করতে পারে না। পলাশী যুদ্ধের পরবর্তী 100 বছর পরে কিন্তু আবার এই ভারতবর্ষে ব্রিটিশ শাসন এবং শোষণ কিন্তু অপ্রতিহত গতিতে চলছিল। তাহলে আমাদের ভারতের ইতিহাসে কিন্তু তিনটে মাইলস্টোন আছে, একটা 1757, একটা হচ্ছে 1857, একটা হচ্ছে 1957। 1757 পলাশী বিদ্রোহ তো আমরা মোটামুটি সবাই জানি, এবং পলাশীর যুদ্ধ কিন্তু আমাদের বাংলা তথা ভারতের ইতিহাসে এক নতুন দিকের সূচনা করেছিল। কারণ এটাতে আমরা জানি যে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল এবং ঠিক তার 100 বছর পরে নানা রকম কারণের জন্য কিন্তু এই 1857 সালে মহাবিদ্রোহ কিন্তু সংগঠিত হয়েছিল। এই শাসন এবং শোষণের বিরুদ্ধে সমগ্র এবং এই যে শাসন এবং শোষণ চলছিল তার বিরুদ্ধে কিন্তু অপ্রতিহত গতিতে চলছিল এবং তার বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষ কিন্তু ইতস্তত বিক্ষিপ্ত এবং আঞ্চলিকভাবে ছোট বড় নানা ব্রিটিশ বিরোধী কিন্তু সশস্ত্র সংগ্রাম এবং অভ্যুত্থান ঘটেছিল। 1857 সালে মহাবিদ্রোহের সময় কি লিখেছিলাম যে স্ক্যাটার্ড ওয়েতে বা বিক্ষিপ্ত ভাবে বিদ্রোহগুলো হচ্ছিল, সংগঠিত ভাবে কিন্তু কোথাও হচ্ছিল না। ডক্টর শশীবর্ধন চৌধুরী এই সশস্ত্র সংগ্রাম এবং অভ্যুত্থানকে বিস্তৃত বিবরণ তার লেখা একটি বইতে তার লেখা সিভিল রিবেলিয়ন ইন দ্য ইন্ডিয়ান মুসলিম মিউটিনিস নামে কিন্তু গ্রন্থে উনি লিখেছিলেন। বিভিন্ন ঐতিহাসিক কিন্তু এই বিদ্রোহ সম্পর্কে বিভিন্ন ভাবে তাদের লেখনীর মধ্যে কিন্তু তার কারণ ব্যাখ্যা করেছিলেন এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিদ্রোহকে তারা ব্যাখ্যা করেছিল। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কথা বদানত শোষিত ভারতবর্ষের বিদ্রোহ ও আন্দোলন হয় তার সংগঠিত হয় মহাবিদ্রোহ ভারতবর্ষে শতবর্ষ শাসনের করে তুলেছিল। সেই সময় যদি সংগঠিত ভাবে বিদ্রোহটা সারা ভারতবর্ষে আগে তাহলে পরবর্তী ভারতের আবার 1947 সালে কিন্তু হতো না। তাহলে সিপাহী বিদ্রোহের সঙ্গে শোষিত ভারতবর্ষের বিদ্রোহ আন্দোলন তাই মহাবিদ্রোহ ভারতবর্ষের শাসনের শাসনের অস্তিত্বকে কিন্তু বিপন্ন করে তোলে। সিপাহী বিদ্রোহ শুরু হলে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এক ব্যাপক গণ-অভ্যুত্থান ঘটেছিল। পণ্ডিত ও ডক্টর শশীভূষণ চৌধুরী তার বিখ্যাত এবং এই বিদ্রোহের পুঞ্জীভূত বেদনায় মোটামুটি বলা যায় বিদ্রোহের কারণ কিন্তু অনেক, কোনো একটি কারণেই কিন্তু কোনো বিদ্রোহ ঘটে না। দীর্ঘদিনের পুঞ্জীভূত বেদনায় কিন্তু বিদ্রোহের আকারে আত্মপ্রকাশ করেছিল।
তবে সব বিদ্রোহের প্রধান কারণ হলো রাজনৈতিক এবং অর্থনৈতিক। আমরা জানি সমস্ত ঈদের যেসব বিদ্রোহ সংগঠিত হয়েছিল, প্রথমে তার ধর্মীয় বা কৃষক বিদ্রোহকে শুরু হলে পরবর্তী তার আহ, শুরু হয়েছিল কৃষকদের উপর শোষণের প্রতিবাদের বিরুদ্ধে বা ধর্মীয় কোনো সংস্কারের বিরুদ্ধে, তা কিন্তু পরবর্তীকালে অর্থনৈতিক ও রাজনীতির বিরুদ্ধে কিন্তু রূপ নেয়। তাহলে বিদ্রোহ তাহলে আমাদের মূল কারণ হিসেবে বলা যায় অর্থনৈতিক এবং রাজনৈতিক। ডক্টর চৌধুরীর মতে ব্রিটিশ শাসনের চূড়ান্ত অর্থনৈতিক শোষণের সকল শ্রেণীর মানুষকে কিন্তু বিক্ষুব্ধ করে তুলেছিল। ইংরেজ সরকারি সাম্রাজ্যবাদী নীতি মহাবিদ্রোহের রাজনৈতিক পটভূমিকা রচনা করে। ইংরেজ সরকারি সাম্রাজ্যবাদী নীতি কিন্তু মহাবিদ্রোহের রাজনৈতিক পটভূমিকা রচনা করে। এ প্রসঙ্গে ঘোষ সাম্রাজ্যবাদী শাসক লর্ড এ প্রসঙ্গে তাহলে ঘোষ সাম্রাজ্যবাদী শাসক লর্ড ডালহৌসি ভূমিকা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। ডালহৌসির সত্যবিলোপ নীতি এবং বলা যেতে পারে যে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ডালহৌসির সত্যবিলোপ নীতি দেশীয় রাজন্যবর্গের মধ্যে চরম অসন্তোষ এবং ভীতি সঞ্চার করেছিল। কিন্তু কেন করেছিল? কোম্পানি দেশীয় রাজনীতির যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কিন্তু তারা রক্ষা না করে একের পর এক দেশীয় রাজ্যগুলি গ্রাস করার ফলে বহু ভারতীয় শাসক কোম্পানির বিরুদ্ধাচরণের কিন্তু পথ গ্রহণ করেছিল। তার মানে আমরা কি বলতে পারছি যে এই দেশীয় যে রাজন্য বর্গের তারা যে একটা প্রতিশ্রুতি ছিল তা রক্ষা না করে মানে একের পর দেশের মানে ভূমিকা দেশীয় রাজ্যগুলি প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা না করে একের পর এক দেশীয় রাজ্যগুলি গ্রাস করার ফলে বহু ভারতীয় শাসক কোম্পানি বিরুদ্ধাচরণের পথ গ্রহণ করতে বদ্ধপরিকর হয়েছিল। এই নীতির বলি হয়েছিল ছাত্রা, ঝাঁসি, উদয়পুর। তাহলে এই নীতির বলি কারা কারা হয়েছিল? ছাত্রা, ঝাঁসি, সম্বলপুর, উদয়পুর এবং নাগপুর। তাঞ্জোর এবং কর্ণাটকের রাজপরিবারের বিরুদ্ধে কিন্তু নানা সাহেবের ভাতাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। ডালহৌসি মুঘল সম্রাটের উপাধি মুঘল সম্রাটের উপাধি পর্যন্ত বিলুপ্ত করতে কিন্তু উনি প্রয়াসী হয়েছিলেন। তার মানে সব দিক থেকে তারা কিন্তু শোষণ সমানই চলছিল, প্রয়াসী হন। কিন্তু ডাইরেক্টর সবার অনুমতি না পাওয়ায় ডালহৌসি তা কার্যকর করতে কিন্তু কি ডালহৌসি মুঘল করতে প্রয়াসী হন। ডাইরেক্টর সবার অনুমতি না পাওয়ায় ডালহৌসি তা কার্যকর করতে কিন্তু ব্যর্থ হন। কিন্তু তার এই প্রচেষ্টা মুসলমান সম্প্রদায়ের মধ্যে এক প্রবল উত্তেজনা সৃষ্টি করেছিল। তার এই প্রচেষ্টা মুসলমান সম্প্রদায়ের মধ্যে এক প্রবল উত্তেজনা কিন্তু সৃষ্টি করেছিল। এমনকি ব্রিটিশ শাসক এদেশের ঐতিহ্যকে পর্যন্ত অস্বীকার করে দত্তক প্রথা তুলে দিয়ে দেশীয় রাজ্যগুলিকে গ্রাস করে চরম অর্থনৈতিক ও অনৈতিক বিশাল ভঙ্গ করে। তাহলে কি ব্রিটিশ শাসন এদেশে আরেকটা কি করেছিল? দেশের ঐতিহ্যকে পর্যন্ত অস্বীকার করে দত্তক প্রথা তুলে দিয়ে দেশীয় রাজ্যগুলিকে কিন্তু গ্রাস করে চরম অর্থনৈতিক ও বিশ্বাস ভঙ্গ করেছিল। দত্তক প্রথা অনুসারে যদি উত্তরাধিকার না নিতে পারে তাহলে শুধু সেই প্রথাটাকে তারা বন্ধ করে দিতে চেয়েছিল এবং সে রাজ্য গ্রাস করে চরম অনৈতিক ও বিশ্বাস ভঙ্গ করে। নানা সাহেব এবং ঝাঁসি রানী লক্ষ্মীবাই ইংরেজদের বিরুদ্ধে কিন্তু অস্ত্র ধারণ করতে বাধ্য হয়েছিল। নানা সাহেব এবং ঝাঁসি রানী লক্ষ্মীবাই ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে কিন্তু বাধ্য হয়েছিলেন। ক্ষমতাচ্যুত ও সম্পত্তিলোভী রাজন্যবর্গ কোম্পানির শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু করে। তাহলে ক্ষমতাচ্যুত ও সম্পত্তিচ্যুত রাজন্যবর্গ কোম্পানির শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু করে। দেশীয় রাজন্যবর্গের উপরে ব্রিটিশ স্বৈরাচারী শক্তির বল প্রয়োগ। হ্যাঁ, তাই আমরা কি দেখতে পাচ্ছি যে ক্ষমতাচ্যুত সম্পত্তিচ্যুত রাজন্যবর্গ কোম্পানির শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত কিন্তু শুরু করে। দেশীয় রাজন্যবর্গের বল প্রয়োগ ও বেআইনি অপসারণ। তাহলে
এই দেশের রাজাদের ব্রিটিশ শক্তি হচ্ছে একটা স্বৈরাচারী বেআইনি অপসারণ এবং বেআইনি অপসারণ এবং পীড়ন, বিশেষ করে অযোধ্যা এবং নাগপুরের ব্রিটিশের অমানসিক বর্বরতা সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। প্রকৃতপক্ষে অযোধ্যার নবাবকে ক্ষমতাচ্যুত করে সেখানে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা, প্রকৃতপক্ষে অযোধ্যার নবাবকে ক্ষমতাচ্যুত করে সেখানে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করায় অযোধ্যার ভূস্বামীরা তাহলে কি হলো, অযোধ্যায় কি হয়েছিল, অযোধ্যার নবাবকে সেখানে অপসারিত করে সেখানে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করায় অযোধ্যার ভূস্বামীরা জমির অধিকার হারানোর ফলে সেখানকার তালুকদারদের নেতৃত্বে কৃষকরা যোগদান করা এখানকার বিদ্রোহ কিন্তু গণবিদ্রোহে পরিণত হয়। নাগপুর এবং অযোধ্যার ক্ষেত্রে ডালহৌসির চরম অমানসিকতার পরিচয় দিয়েছে। তাহলে কি নাগপুর এবং ডালহৌসির ক্ষেত্রে নাগপুর এবং অযোধ্যার ক্ষেত্রে ডালহৌসি কিন্তু চরম অমানসিকতার পরিচয় দিয়েছিল। তাহলে কি পরিচয় তারা দিয়েছিল? রাজ পরিবারের বিলুপ্তির সঙ্গে সঙ্গে কিন্তু রাজপ্রাসাদও লুট করা হয়েছিল। রাজ পরিবারের বিলুপ্তির সঙ্গে সঙ্গে কিন্তু রাজপ্রাসাদও লুট করা হয়েছিল। তাহলে শুধু রাজ পরিবারকে বিলুপ্ত করা হয়েছিল তা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু রাজপ্রাসাদও লুট করা হয়েছিল। ইংরেজ রাজপ্রাসাদের সবকিছু লুট করা হয়েছিল, এমনকি মণিমুক্ত ও আসবাবপত্র পর্যন্ত কিন্তু বাদ যায়নি। তিনি একথা লিখেছেন যে মণিমুক্ত এবং আসবাব পর্যন্ত কিন্তু বাদ যায়নি। তাহলে মানে শুধু যে রাজপ্রাসাদ অস্তিত্ব বিলুপ্ত হয় না, সবকিছুর অস্তিত্ব কিন্তু লুট করা হয়েছিল। তিনি একথা লিখেছেন এগুলো কিছু কিছু কলকাতার সকলের সামনে বিক্রি করা হয়েছিল। ডালহৌসি পররাজ্য অযোধ্যা রাজপ্রাসাদ লুট করা হয়েছিল। ডালহৌসি পররাজ্য রাজনীতি তাহলে কি অযোধ্যা নবাব এবং রাজ পরিবারের অদৃষ্ট একই নীতি কর্মে তাহলে কি অযোধ্যার এবং রাজ পরিবারের অদৃষ্ট একই নীতি এবং কর্মে পুনরাবৃত্তি ঘটে। এই ঘটনা দেশীয় অন্যান্য রাজাদের মনে ভীতি সঞ্চার করে। অযোধ্যার রাজপ্রাসাদে কিন্তু লুট করা হয়েছিল। ডালহৌসি পররাজ্য রাজনীতির হাত থেকে অযোধ্যা কিন্তু রক্ষা পায়নি। ডালহৌসি পররাজ্য রাজনীতির হাত থেকে কিন্তু অযোধ্যা রক্ষা পায়নি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ডালহৌসি তার রাজ্য রাজনীতির দ্বারা অযোধ্যায় কিন্তু এক ভীষণ পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। লর্ড ক্যানিং ঘোষণা করেন সম্রাট বাহাদুরের শাহের কাছ থেকে কিন্তু মুঘল রাজবংশের সম্রাট বাহাদুর শাহের মৃত্যুর পর মুঘল রাজবংশ থেকে সম্রাট বা রাজা যেটা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হবে। এই ঘোষণা মুসলমান সম্প্রদায় ও হিন্দু রাজাদের মনে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তাহলে এই ঘোষণা মুসলিম সম্প্রদায় এবং হিন্দু রাজাদের মনে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, সন্দেহ নেই। আবার ব্রিটিশের আশ্রিত রাজ্যগুলিতে কুশাসনের ফলে ব্রিটিশ বিরোধী মনোভাব সশস্ত্র সংগ্রামে কিন্তু আঘাত ধারণ করে। আবার কি ব্রিটিশের শাসিত যে আশ্রিত রাজ্যগুলিতে আমরা কি দেখতে পাচ্ছি, ব্রিটিশদের শাসিত বা আশ্রিত রাজ্যগুলিতে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে কুশাসনের ফলে সেখানে ব্রিটিশ বিরোধী মনোভাব কিন্তু সশস্ত্র সংগ্রামে আকার ধারণ করেছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির প্রভাবে ভারতবর্ষের নানা স্থানে আদিম উপজাতি সমূহ কিন্তু সশস্ত্র সংগ্রামে বা বিদ্রোহে লিপ্ত হয়। এভাবে ডালহৌসি সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে সকল স্তরে সঞ্চিত অভিযোগের ফলশ্রুতি শুরু সারা ভারতব্যাপী ব্রিটিশ কিন্তু দেখা যায়। তবে ডালহৌসি এই বিদ্রোহের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ছিলেন কিনা, তাহলে কি ডালহৌসি তাহলে সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে কি হচ্ছে, এক তীব্র প্রতিবাদ দেখা দিচ্ছে। সকল স্তরে সঞ্চিত অসন্তোষ অভিযোগের ফলশ্রুতি স্বরূপ সারা ভারতব্যাপী ব্রিটিশ বিরোধী কিন্তু দেখা যায়। তবে ডালহৌসি এই বিদ্রোহের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ছিলেন। তবে ডালহৌসি এই বিদ্রোহের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ছিল এই কথা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। তাহলে ডালহৌসি ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি কিন্তু এই বিদ্রোহের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ছিলেন।
বিদ্রোহের কারণ হিসাবে আমরা অর্থনৈতিক শোষণ কিন্তু ছিল খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশের ১০০ বছরের অর্থনৈতিক শোষণ ছিল ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ব্রিটিশ প্রবর্তিত বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে তাহলে কি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে জমিদার, কৃষক, ক্ষুদ্র চাষী, শিল্পী, তালুকদার প্রভৃতি সকল শ্রেণী কিন্তু সর্বশান্ত হয়ে পড়েছিল। সকল শ্রেণী সর্বশান্ত হয়ে পড়ে। ব্রিটিশ রাজস্ব নীতির উদ্দেশ্য ছিল সবচেয়ে বেশি রাজস্ব আদায় করা। ফলে অগণিত একসময় কৃষককুল মহাজনের কাছ থেকে কিন্তু তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। এত পরিমাণে অর্থনীতি শোষণ করছিল যে তারা কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। তারা সর্বশান্ত এবং দেশের ফলে ব্রিটিশ রাজনীতিতে সবচেয়ে বেশি রাজস্ব আদায় করা। ফলে অগণিত একসময় কৃষককুল মহাজনদের কাছে ঋণগ্রস্ত হয়ে ভূমিহীন তারা শ্রমিকে পরিণত হয়। তারা মানে একেক সময় যাদের জমি ছিল তারা কিন্তু পরবর্তীকালে ভূমিহীন কৃষকে পরিণত হয়। ভূমিহীন কৃষকে কিন্তু তারা পরিণত হয়েছে, ভূমিহীন শ্রমিকে তারা পরিণত হয়। সর্বক্ষেত্রে রাজস্বের পরিমাণ বৃদ্ধি, কৃষকদের উপরে অতিরিক্ত কর কৃষকদের উপরে কিন্তু অতিরিক্ত কর ধার্য, নানা রকম কারণের জন্য কিন্তু এই বিদ্রোহ কৃষকরা কিন্তু প্রচন্ড পরিমাণ সেখানে একটা অর্থনৈতিক ক্ষোভ কিন্তু জমা হচ্ছিল। মানে তাদের উপরে রাজস্বের পরিমাণ বৃদ্ধি, অতিরিক্ত কর ধার্য, জমিদারদের অবৈধভাবে তাদের ভূ-সম্পত্তি থেকে বিতাড়ন প্রভৃতির ফলে কিন্তু তারাই সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহে পরিণত করেছিল। আবার চিরস্থায়ী বন্দোবস্তের পর আমরা কি দেখেছি, বাংলার কৃষক শ্রেণী প্রায় ভূমিদাসে পরিণত হয়েছিল। এমনকি বাংলার পুরাতন জমিদার শ্রেণীও ধ্বংস হয়ে এক নতুন জমিদার শ্রেণী অপবর্তিত হয়। আর এই নতুন জমিদার শ্রেণীর অত্যাচারে বাংলার কৃষক কুলের সব থেকে বেশি সর্বনাশ কিন্তু সাধিত হয়েছিল। আবার রায়তবাড়ি, মহলবাড়ি এলাকায় রাজস্ব বৃদ্ধি পাওয়ায় সেখানে কৃষকদেরও কিন্তু আর্থিক দুরবস্থা চরমে ওঠে। আবার রায়তবাড়ি, মহলবাড়ি এলাকায় রাজস্ব বৃদ্ধি পাওয়ায় সেখানে কৃষকদের অবস্থায় আর্থিক দুরবস্থা কিন্তু চরমে ওঠে। নতুন বিচার ব্যবস্থা, যাদের পয়সা ছিল তারাই কিন্তু বিচার পেত। কিন্তু নিরীহ নিরপরাধ শ্রেণীর মানুষের কাছে কিন্তু বিচার তারা সুবিচার পেত না। এই যুগে ব্যাপক দুর্নীতির ফলে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়। এর ফলে রচিত হয়েছিল বিদ্রোহের পটভূমি। তাহলে এই যুগে ব্যাপক দুর্নীতির ফলে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়, এর ফলে রচিত হয়েছিল বিদ্রোহের পটভূমি। ইংরেজ শোষণমূলক শিল্পনীতির ফলে ভারতবর্ষের গ্রামীণ সমাজে কৃষি এবং কুটির শিল্পের উপরে প্রতিষ্ঠিত দ্বৈত অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ব্রিটিশ ইংরেজি শোষণমূলক নীতির ফলেও, শিল্পনীতির ফলেও ভারতবর্ষের গ্রামীণ সমাজে কৃষি এবং কুটির শিল্পের উপরে প্রতিষ্ঠিত দ্বৈত অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। হাজার হাজার শিল্পী, কারিগর বেকার হয়ে পড়ে এবং জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে জমির উপরে ভিড় করে। হাজার হাজার শিল্পী, কারিগর বেকার হয়ে পড়ে এবং জীবিকা নির্বাহের জন্য বাধ্য হয়ে জমির উপরে তারা ভিড় করে। ভারতবর্ষের শিল্প বিপ্লবের পরিবর্তে ব্রিটিশ মূলধনী শ্রেণী কিন্তু এদেশকে ব্রিটিশ পণ্যের কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত করে। তাহলে ভারতবর্ষের শিল্প বিপ্লবের পরিবর্তে ব্রিটিশ মূলধনী শ্রেণী এদেশকে ব্রিটিশ পণ্যের কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত করে। দেশীয় বণিকদের বাণিজ্য অধিকার না থাকায় বিদেশি বণিকদের সাথে তারা প্রতিযোগিতায় দাঁড়াতে পারে না। দেশীয় বণিকদের বাণিজ্যিক অধিকার না থাকায় বা তাদেরকে অতিরিক্ত উচ্চ শুল্ক দিতে বলে তারা কিন্তু ব্রিটিশ সরকারের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় তারা কিন্তু দাঁড়াতে পারে না। ফলে দেশীয় বণিক সম্প্রদায় ধীরে ধীরে তারা ধ্বংসের পথে অগ্রসর হতে থাকে। এছাড়া আমরা কি দেখতে পাই, ভারতবর্ষ থেকে খাদ্য রপ্তানি উত্তরোত্তর বৃদ্ধি বা ভারতবর্ষের দুর্ভিক্ষে করার কাছে পড়ে। এইভাবে ব্রিটিশ প্রবর্তিত নতুন অর্থনৈতিক ব্যবস্থা ভারতবাসীকে চরমভাবে আঘাত করে। এইভাবে ব্রিটিশ প্রবর্তিত নতুন অর্থনৈতিক ব্যবস্থা ভারতে
ভারতবাসীকে চরমভাবে কিন্তু আঘাত করে। এমনকি ভারতীয় সমাজে মধ্যবিত্ত এবং উচ্চ শ্রেণীর মানুষদেরও কিন্তু সরকারের দায়িত্বশীল পদ থেকে সরিয়ে রাখার ফলে তাদের মধ্যে এছাড়া ভারতীয় সমাজে উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চ শ্রেণীর মানুষদের সরকারের দায়িত্বশীল পদ থেকে সরিয়ে রাখার ফলে তাদের মধ্যে হতাশা এবং ক্ষোভের সঞ্চার হয়। ব্রিটিশ সমর্থিত শাসন ব্যবস্থা যেটা আমাদের বিরুদ্ধেও যাদের কি তাদের মধ্যে হতাশা এবং ক্ষোভের সঞ্চার হয়। কারণ তাদেরকে উঁচু শ্রেণীর পদগুলো থেকে কিন্তু দায়িত্বশীল পদ থেকে সরিয়ে রাখা হচ্ছিল। ব্রিটিশ সমাজের শাসন ব্যবস্থার বিরুদ্ধেও কিন্তু একটা প্রতিকূল মনোভাবে কিন্তু তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এছাড়াও দেশীয় রাজ্যগুলি একে বিলুপ্ত হওয়ার পরে সেই সমস্ত রাজ্যের উচ্চপদস্থ কর্মচারীরা বেকার হয়ে যায়, তাদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়। দেশীয় রাজারা ছিলেন প্রকৃতপক্ষে সংস্কৃতির ধারক এবং বাহক। তারা ছিলেন শিক্ষা এবং সাংস্কৃতিক পৃষ্ঠপোষক, কিন্তু এইসব রাজ্যের অবলুপ্তি ঘটলে পরে এইসব শ্রেণীর মানুষও কিন্তু বেকার হয়ে পড়ে। এরা ব্রিটিশ শাসনের প্রতি বিদ্বিষ্ট হয়ে যায়। অর্থাৎ ব্রিটিশ কর্তৃক ক্ষতিগ্রস্ত মানুষরা যে বিক্ষুব্ধ হয়ে বিরোধী হয়ে উদ্বিগ্ন হতো তা ছিল কিন্তু খুবই স্বাভাবিক, কারণ চারিদিক থেকে তাদেরকে কিন্তু শোষণ করা হতো। নানা রকম কারণে কিন্তু ভারতবাসীর মধ্যে ক্রমশ কিন্তু একটা ক্ষোভের সঞ্চার হচ্ছিল। এছাড়া ব্রিটিশ সমর্থিত শাসন ব্যবস্থার বিরুদ্ধেও কিন্তু প্রতিকূল মনোভাবের সৃষ্টি হয়েছিল। কারণ সামরিক এবং বেসামরিক উচ্চ পদের সমস্ত থেকে কিন্তু ভারতীয়দের বিতাড়ন করে তাহলে সেটা সামরিক ও বেসামরিক সমস্ত উচ্চপদ মানে ভারতের বেসামরিক ও বেসামরিক উভয় উচ্চ উচ্চ দপ্তর বেসামরিক সমস্ত উভয় দপ্তরে উচ্চ পদ সমূহ থেকে ভারতীয়দেরকে বিতাড়ন শুরু হবে। ভারতীয়রা কিন্তু ভীষণভাবে ক্ষুব্ধ হয়। ব্রিটিশ দেশের অধিবাসীদের প্রতি বিজয়ী ইংরেজদের ঔদ্ধত্য এবং ঘৃণা হলো, তাহলে কি ব্রিটিশ দেশের প্রতি অধিবাসীদের প্রতি বিজয়ী ইংরেজদের ঔদ্ধত্য ও ঘৃণামূলক দৃষ্টিভঙ্গি ভারতীয়দের যথেষ্টভাবে কিন্তু আহত করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ব্রিটিশ দেশের অধিবাসীদের প্রতি বিজয়ী ইংরেজদের ঔদ্ধত্য এবং ঘৃণামূলক দৃষ্টিভঙ্গি কিন্তু ভারতীয়দের যথেষ্টভাবে আহত করে। ইংরেজরা ভারতবর্ষে তাদের নিজস্ব একটা শ্রেণী কিন্তু গড়ে তোলে, যেখানে উচ্চ শ্রেণীর ভারতীয়দের কিন্তু প্রবেশাধিকার ছিল না। মানে ইংরেজরা ভারতবর্ষে তাদের নিজস্ব একটা শ্রেণী গড়ে তোলে, যেখানে উচ্চ শ্রেণীর ভারতীয়দের কিন্তু কোনো রকম প্রবেশাধিকার ছিল না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানে শাসন ব্যবস্থার বিভিন্ন স্তর থেকে কিন্তু ভারতীয়দের ক্রমশ বিতাড়ন করা হচ্ছে। মানে কি সামরিক বেসামরিক উভয় দপ্তরের উচ্চপদ সমূহ থেকে ভারতীয়দের বিতাড়ন শুরু হওয়ায় কিন্তু ভারতীয়রা ক্ষুব্ধ হয়েছিল। ব্রিটিশ দেশের অধিবাসীদের প্রতি বিজয় ইংরেজদের ঔদ্ধত্য এবং ঘৃণামূলক দৃষ্টিভঙ্গি ভারতীয়দের কিন্তু যথেষ্টভাবে আঘাত করেছিল। কারণ ব্রিটিশ সরকারের মনোভাব কিন্তু ছিল খুবই নিকৃষ্ট, মানে তারা ভারতীয়দেরকে ভীষণভাবে তারা অসম্মান করত এবং সেটা যে শুধুমাত্র অর্থনৈতিক রাজনৈতিক না, তাদের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া ইত্যাদি থেকে মধ্যে কিন্তু তারা সেটা প্রকাশ করতে এবং ধীরে ধীরে ভারতীয়দের মধ্যে শুধু যে কৃষক তার মধ্যে কিন্তু সমস্ত ভারতীয়দের মধ্যে একটা কিন্তু ক্ষোভের সঞ্চার হতে থাকে, যেটা কিন্তু বলা যেতে পারে তাদের পক্ষে কিন্তু সেটা ঠিক ছিল না। তার মানে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে ভারতীয়দের মধ্যে কিন্তু ব্রিটিশ সরকারের প্রতি একটা তাদের ক্ষোভ জাগ্রত হচ্ছে। এছাড়া দেখতে পাই যে এছাড়া আমরা বলতে পারি এছাড়া বলা যেতে ইংরেজরা কি ভারতবর্ষে তাদের নিজস্ব একটা শ্রেণী গড়ে তোলে, সেখানে
ইংরেজরা ভারতে তাদের নিজস্ব একটা শ্রেণী গড়ে দিল, যেখানে উচ্চ শ্রেণীর ভারতীয়দের কিন্তু প্রবেশাধিকার ছিল না। আমরা জানতাম যে উচ্চ শ্রেণীর ভারতীয়দেরকে তারা একটা প্রবেশাধিকার দিত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেটাও আস্তে আস্তে চলে যায়। বুদ্ধিজীবীদের একাংশ ইংরেজদের সমর্থন করলেও বহু বুদ্ধিজীবী সম্প্রদায় কিন্তু ইংরেজদের এই ধরনের দৃষ্টিভঙ্গিকে অপমানিত করে। ভারতীয় যে ইন্টেলেকচুয়াল যারা ছিল তাদের একাংশ কিন্তু এদেরকে সমর্থন ইংরেজদের সমর্থন করলে ইংরেজের দৃষ্টিভঙ্গি কিন্তু তাদের কাছে যথেষ্ট অপমানেরই ছিল। ভারতবর্ষে ইংরেজ কর্তৃক পাশ্চাত্য শিক্ষা সভ্যতা বিস্তারের ফলে একদল প্রাচীনপন্থী রক্ষণশীল ভারতবাসী কিন্তু স্বতন্ত্র হয়ে ওঠে। তাহলে কি ভারতবর্ষে এই ইংরেজদের কর্তৃক পাশ্চাত্য শিক্ষা সভ্যতা বিস্তারের ফলে একদল রক্ষণশীল ভারতবাসী তারা কিন্তু এর বিরুদ্ধে তারা স্বতন্ত্র হয়ে ওঠে। রেলপথ, টেলিগ্রাফ স্থাপন, সতীদাহ, শিক্ষা প্রথা, সতীদাহ এবং শিশু বিসর্জন তথা বিরক্তি সাধন, হিন্দু বিধবা বিবাহ আইন প্রভৃতি বিষয়ে রক্ষণশীল হয়ে পড়ে তারা। ইংরেজের কার্যগুলি কিন্তু সন্দেহ জাগায় ভারতবাসীর মনে, ইংরেজের কার্যগুলি সন্দেহ জাগায় এবং কিন্তু বিদ্বেষ সৃষ্টি করে। 1813 খ্রিস্টাব্দে চার্টার আইনে বলে খ্রিস্টান ধর্ম প্রচারক দল ভারতবর্ষে কিন্তু আসতে শুরু করে। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে কিন্তু আমরা তার মানে মোটামুটি দেখা যাচ্ছে নানা স্তরে সবকিছু দিক থেকে কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে তাদের কিন্তু একটা অসন্তোষ ক্রমশ পুঞ্জীভূত হচ্ছিল। এবং এর মধ্যে কিন্তু আগুনের হিতাহুতি দেওয়ার মতনই এছাড়া আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে চার্টার আইন খ্রিস্টান ধর্মপ্রচারকরা ভারতবর্ষে কিন্তু আসতে শুরু করে। হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রদায়ের মধ্যে বিষয়টা জাগ্রত হয় যে এরা কিন্তু এই ধর্মের বিনাশ করতে চায়। তার মানে কি, তাহলে সব দিক থেকে কিন্তু ভারতবর্ষে ভীষণভাবে তারা ব্রিটিশ শাসনের উপরে তারা ভীষণ বিরক্ত হয়ে পড়ছিল এবং তাদের মনে ক্রমশ কিন্তু একটা অসন্তোষ জাগ্রত হচ্ছিল। এর মধ্যে এছাড়া আমরা জানি যে শুধুমাত্র শাসনে নয়, ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় এবং ব্রিটিশ সৈন্যদের প্রতি কিন্তু একটা বৈষম্যমূলক কিন্তু আচরণ করা হতো। এবং এই এত যখন অসন্তোষ চারিদিকে ঘনীভূত হচ্ছে, তার মধ্যে এনফিল্ড নামক রাইফেলের প্রবর্তন কিন্তু আগুনের হিতাহুতির মতো কাজ করেছিল। ইংরেজি 100 বছর ধরে ভারতীয়দের আত্মমর্যাদায় যেভাবে বারবার আঘাতে ব্রিটিশের বিরুদ্ধে ভারতীয়দের অস্ত্র ধারণ করা ছাড়া কিন্তু আর কোনো বিকল্প রাস্তা ঘটেনি। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ কিন্তু শুধু এই অপমানের বহিঃপ্রকাশ হয়েছিল, তার মধ্যে যুক্ত হয়েছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। কারণ আমরা জানি যে ব্রিটিশ সৈন্যবাহিনীতে ভারতীয় এবং ব্রিটিশ সৈন্যদের সঙ্গে একটা বৈষম্যমূলক আচরণ করা হতো। ইংরেজ সিপাহীরা অনকৌশলে শিক্ষিত হয়ে তাদের সাথে সমগ্র ইংরেজ সিপাহীদের পাশ্চাত্য রণকৌশলে শিক্ষিত করে তাদের সাথে সমগ্র ভারতে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। সিপাহীরা কিন্তু এই প্রথম বিদ্রোহ শুরু করেছিল এবং শ্বেতাঙ্গ সৈনিকদের শুনলেন তারা কিন্তু অনেক কম বেতন পেত এবং কর্মজীবনে কোনো কিন্তু কর্মদক্ষতার কোনো মূল্য ছিল না। অভিজ্ঞতা থাকলেও তাদের কিন্তু কোনো রকম উচ্চ পদে নিযুক্ত করা হতো না। সিপাহী হয়ে কর্মজীবন শুরু করতে এবং তারা কিন্তু সিপাহী হয়ে তারা অবসর গ্রহণ করত। ইংরেজ অফিসার তাদেরকে মানুষ বলেই মনে করতো না। এতে সৈনিকদের মধ্যে প্রচন্ড আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় এবং তাদের কিন্তু বিক্ষোভ দানা বাঁধে। তাছাড়া ইংরেজ শাসকরা তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য কি করে তাদের ইংরেজ শাসকরা তাদের স্বার্থ রক্ষার জন্য ভারত থেকে আফগানিস্তান থেকে এবং পারস্য দেশ এবং ব্রহ্মদেশের সামরিক কিন্তু অভিযান পাঠিয়েছিল। এছাড়া ভারতীয় সৈন্যরা মালপত্র নিয়ে যাওয়ার জন্য খরচা পেত না, ভারত ছেড়ে সাগর পেরিয়ে যাওয়ার জন্য কিন্তু তাদের বাধ্য করা হতো এবং এটা কিন্তু হিন্দু সৈনিকদের ধর্ম বিশ্বাসে আঘাত করতো। কারণ হিন্দু শাস্ত্রে বলা হতো যে কালা পানি পার করা হচ্ছে নিষিদ্ধ, মানে সমুদ্র যাত্রা হচ্ছে নিষিদ্ধ এবং সেটা তাদের হিন্দু ধর্মের বিষয়ে কিন্তু আঘাত লাগতো। আবার বঙ্গীয় বাহিনীতে অধিকাংশ সৈনিকই
বর্তমান উত্তরপ্রদেশে কিন্তু অধিবাসী ছিল। তাদের মধ্যে জাতি বর্ণের সংস্কার এতটাই শক্তিশালী ছিল যে তাদের নতুন রণকৌশল দিয়েও তা কিন্তু তাদেরকে দূর করা যায়নি, কারণ তাদের মধ্যে তাদের সংস্কারটা এত বেশি ছিল যে নতুন রণকৌশল দিয়ে কিন্তু তাদেরকে দূর করা যায়নি। এই সময় ভারতের জনসংখ্যা ছিল 20 কোটি, আর তাদের শাসনের আগ বাড়ানো সৈন্য সংখ্যা ছিল মাত্র 2 লক্ষ। গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র এবং অধিকাংশ কামানি ছিল সিপাহীদের নিয়ন্ত্রণে। সর্বদাই ভারতবর্ষে ইংরেজ রাজত্ব রক্ষা করা তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তা সিপাহীরা ভালোভাবে কিন্তু উপলব্ধি করেছিল। এই সংখ্যাধিক্য সিপাহীদের নিজের শক্তি সম্পর্কে অতিমাত্রায় সচেতন করে দেয়। সংখ্যাধিক্য ছিল সিপাহীদের নিজের শক্তি সম্পর্কে অতিমাত্রায় কিন্তু সচেতন করে তোলে। লর্ড ডলহৌসি ভারতীয় সৈন্যবাহিনীতে অধিক সংখ্যক ব্রিটিশ সৈন্য রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে কোম্পানি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই সংখ্যাধিক্য সিপাহীদের শক্তি সম্পর্কে অতিমাত্রা সচেতন করে। লর্ড ডালহৌসি ভারতীয় সৈন্যবাহিনীতে অধিক সংখ্যক ব্রিটিশ সৈন্য রাখবার প্রয়োজনীয়তা সম্পর্কে কোম্পানি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু তার সতর্কবাণীতে কোন রকমই কর্ণপাত করা হয়নি। সেখানে কিন্তু ভারতীয় সৈন্যবাহিনীতে কিন্তু অনেক রকমের ব্রিটিশ সৈন্যবাহিনীতে কিন্তু অনেক রকমের সৈন্য ছিল, মানে তারা চেয়েছিল ব্রিটিশ সৈন্যটা বেশি সংখ্যায়, ভারতীয় সৈন্য কিন্তু অতটা যেন না রাখা হয়। স্বভাবতই 1857 খ্রিস্টাব্দে আর্মিতে বিদ্রোহ ঘটে এবং এই ধারণ বিদ্রোহ করেছিল বেঙ্গল আর্মি। বঙ্গীয় বাহিনীর অধিকাংশ সিপাহী বাসস্থান ছিল হচ্ছে উত্তরপ্রদেশে। অযোধ্যার রাজা ইংরেজরা গ্রাস করবে, এতে কিন্তু বহু লোকের চাকরি চলে গিয়েছিল। এটা নানা রকম ভাবে নানা রকম কারণে কিন্তু ভারতীয়দের মধ্যে বিশেষ করে সিপাহীদের মধ্যে কিন্তু অসন্তোষ ক্রমশ মানে ঘনীভূত অসন্তোষ ক্রমশ বাড়তে থাকে এবং তার বিদ্রোহের রূপ বেশি দিন সময় নেয়নি। এই সময় ইংল্যান্ড কিন্তু ক্রিমিয়ার যুদ্ধ, পারস্যের যুদ্ধ এবং চীনের যুদ্ধে ব্যস্ত থাকার এক সংকটের সম্মুখীন হয়েছিল। ইংরেজদের সংকটকালে ব্রিটিশদের ভারত থেকে বিতাড়ন করা সম্ভবপর এই ধারণা কিন্তু সম্ভবপর হয়েছিল, এবং আমরা জানি যে প্রথম বিদ্রোহ শুরু করেছিল আমরা জানি ব্যারাকপুর সেনানিবাসে প্রথম বিদ্রোহ কিন্তু শুরু হয়। এইরকম পরিস্থিতিতে এনফিল্ড রাইফেল, তো আমরা জানি এনফিল্ড রাইফেলের প্রবর্তন হিন্দু এবং মুসলিম উভয় সিপাহীদের মধ্যে একটা ঘৃতাহুতির কাজ করেছিল। এটা ছিল বিদ্রোহের সাধারণত বলা হয় প্রত্যক্ষ কারণ, কারণ এই রাইফেল কর্তৃপক্ষ দাঁত দিয়ে কেটে, এই যে রাইফেলের যে কার্তুজ দাঁত দিয়ে কেটে কিন্তু বন্দুকে ভর্তি করা হতো, এবং বলা হয়েছিল এই কার্তুজে নাকি শুয়োরের মাংস, এই গরু বা শুয়োরের চর্বি মিশ্রিত কিন্তু এই কার্তুজ প্রচলনের মাধ্যমে এই কার্তুজে ব্যবহার করা হয়েছে। তাহলে কার্তুজের ব্যবহার কিন্তু হিন্দু এবং মুসলিমদের মধ্যে কিন্তু একটা তাদের ধর্মবিশ্বাসে কিন্তু আঘাত করার পক্ষে যথেষ্ট ছিল। কার্তুজ ব্যবহার যে শুধুমাত্র সেনাবাহিনী আর সমগ্র ভারতীয় হিন্দু মুসলমান জনগণের মধ্যে ব্রিটিশ তাদেরকে সংযুক্ত করতে চাইছে, এটা ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনগণ কিন্তু তারা ভীষণভাবে ব্যাপক প্রচারিত হয় এবং জনগণ বিদ্বেষ্ট হয়। 1857 খ্রিস্টাব্দে 29শে মে 1900 মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নামক জনৈক সৈন্য বিদ্রোহ ঘোষণা করলেও এই বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল হচ্ছে মিরাট। দিল্লি, অযোধ্যা, কানপুর, ঝাঁসি এবং বিহার এবং মধ্য ভারতের কিছু অঞ্চলে কিন্তু বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। মঙ্গল পাণ্ডে শহীদ হন, আর সম্ভবত মঙ্গল পাণ্ডে প্রথম সিপাহীদের মধ্যে কিন্তু বিদ্রোহের ধারণা তৈরি করেছিল। তাহলে বিদ্রোহের সম্প্রসারণ আমরা যদি বলি, বিদ্রোহের সম্প্রসারণ কতখানি হয়েছিল। বিদ্রোহের সম্প্রসারণ সামন্ত বিদ্রোহ এবং গণবিদ্রোহ দুটি
মহাবিদ্রোহ সিপাহী বিদ্রোহ, সামন্ত বিদ্রোহ এবং গণবিদ্রোহে কাস্টদের সমন্বয় ঘটেছিল। তাই মহাবিদ্রোহটা শুধুমাত্র এটা কিন্তু এই মহাবিদ্রোহকে সাধারণত বলা যায় যে তারা কিন্তু আঞ্চলিক স্তরে বা লোকাল স্তরে সীমাবদ্ধ ছিল, স্থানীয় স্তরে পুরো কিন্তু বিদ্রোহ সমগ্র ভারতবর্ষ জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েনি একই সময় বা একই সঙ্গে। যদি ছড়িয়ে পড়তো তাহলে কিন্তু ভারতবর্ষে সেই সময় স্বাধীনতা তারা পেয়ে যেত। 1857 খ্রিস্টাব্দে প্রকৃতপক্ষে এই বিদ্রোহ ছিল বহুর মধ্যে এক। এই ভিন্নধর্মী বিদ্রোহের নেতৃত্বে শুধুমাত্র চিরায়ত উচ্চ শ্রেণীর বর্গের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সমাজের একেবারে নিচুতলার মানুষরা কিন্তু নেতৃত্বের অঙ্গমঞ্চে আবির্ভূত হয়েছিল। তার মানে সমাজের নিচুতলার মানুষ, এত উঁচুতলার মানুষেও কিন্তু তার নেতৃত্বে, কারণ এখানে প্রত্যেকটি শ্রেণীর মানুষের কম বেশি তারা কিন্তু শোষিত হয়েছিল। প্রত্যেক শ্রেণীর মানুষই তারা কিন্তু এখানে কম বেশি শোষণ হয়েছিল। এবং এই বিদ্রোহ প্রথমে এখানে শুরু হলে বিরাটে শুরু হলে তারা কিন্তু এই বিদ্রোহ ক্রমশ আস্তে আস্তে পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, কিন্তু যেখানে ছড়িয়ে পড়ার কথা সেরকম ঠিক যেখানে যেখানে প্রচুর পরিমাণে তারা অত্যাচারিত হয়েছিল বা যেসব দেশের রাজবর্গ ব্রিটিশের দেশের রাজ্যগুলিকে লোপ করা হয়েছিল তারাই কিন্তু বিদ্রোহ অবতীর্ণ হয়েছিল। মূল কেন্দ্র ছিল হচ্ছে উত্তর ভারত এবং মধ্য ভারত। বিদ্রোহের গতি প্রবাহের তিনটি প্রধান ঝটিকা কেন্দ্র ছিল। সিপাহী বিদ্রোহের প্রকোপ মূলত উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে বেশি মাত্রায় পরিলক্ষিত। মিরাট ও দিল্লি ছিল প্রধান কেন্দ্র। পূর্ব দিকে অযোধ্যা ও বেনারসে কিন্তু গণবিদ্রোহের অগ্নিশিখা প্রজ্বলিত হয়েছিল। অন্যদিকে মধ্য ভারতে দেশীয় রাজন্যবর্গ ও মারাঠা প্রজারা বিদ্রোহের পরিচালিকা শক্তিরূপে কিন্তু অবতীর্ণ হয়। এই বিদ্রোহে সিপাহী ভিন্ন যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে ছিলেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়েরই লোক। তাহলে এই বিদ্রোহে সিপাহী ভিন্ন যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে কে ছিলেন? হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোকই ছিলেন। রাজ পরিবারে পুরুষ ও নারী, জমিদার এবং তালুকদার, সাধারণ কৃষক কাজে বিপ্লবের কারণ ছিল। রাজ পরিবারে আচ্ছা, এই বিদ্রোহে সিপাহী ভিন্ন যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অনেকে ছিলেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়েরই লোক। রাজ পরিবারে পুরুষ ও নারী, জমিদার এবং তালুকদার, সাধারণ কৃষক কাজে বিপ্লবের কারণ ছিল অনেক বেশি গভীর এবং ব্যাপক। সিপাহীদের অসন্তুষ্টির কারণ ছিল তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ। অনেকে বিশেষ করে রাজ পরিবারভুক্ত ব্যক্তিরা রাজনৈতিক কারণে ইংরেজদের প্রতি অসন্তুষ্ট ছিলেন, আর জমিদার, তালুকদার, কৃষকরা ছিল অর্থনৈতিক শোষণে ঘৃণা এবং বিদ্বেষ্ট। হিন্দু ও মুসলমান সমাজের রক্ষণশীল ব্যক্তিরা শিক্ষা ও সামাজিক ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য কিন্তু ইংরেজদের প্রতি তারা বিরক্ত ছিলেন। এই সব কিছু একত্রে পঞ্জীভূত হয়ে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের আকারে কিন্তু আত্মপ্রকাশ করে। এবং সেই বিদ্রোহ ক্রমশ ধীরে ধীরে বিভিন্ন জায়গায় তা ছড়িয়ে পড়তে থাকে। মূল আমরা জানি যে মধ্য ভারত এবং উত্তর ভারতে ছিল। কলকাতার নাগপুরের সিপাহীদের বিদ্রোহ ব্যারাকপুরের সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে প্রথম শুরু করেছিলেন, কিন্তু এই বিদ্রোহের বহনি কিন্তু লখনৌ সেনা ছাউনির উপর কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং মিরাটেও কিন্তু বিদ্রোহ শুরু হয়। মিরাট থেকে বিদ্রোহ দিল্লিতে ছড়িয়ে পড়ে। মিরাট থেকে একদল সিপাহী যমুনা নদী পেরিয়ে 1857 সালের 11ই মে সোজা লালকেল্লায় প্রবেশ করে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করতে অনুরোধ করে এবং এক প্রকার জোর করিয়ে রাজি করে সিপাহীরা তাকে হিন্দুস্তানি সম্রাট বলে ঘোষণা করে। দ্বিতীয় বাহাদুর শাহ সেদিন ভারতে মুঘল ঐক্যের শেষ প্রতিনিধি হিসাবে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামে সামিল হয়ে হিন্দু মুসলমান ঐক্যের এক অভূতপূর্ব দীপশিখা প্রজ্বলিত করেছিলেন। কারণ ইংরেজ এই মুঘল প্রতিনিধিরা অস্তিত্ব কিন্তু বিলোপ করতে চেয়েছিলেন, কিন্তু বিদ্রোহ শেষ মুঘল সম্রাটের নেতৃত্ব দেওয়ার সেই ক্ষমতাও ছিল না। তা সত্ত্বেও দিল্লিতে সিপাহীরা শিখ মুসলিম বিরোধী ইউরোপীয়দের হত্যা করেছিল এবং দিল্লি তারা কিন্তু দখল করে। তাহলে মুঘল সম্রাটের নেতৃত্বে একবার চেষ্টা করা হয়েছিল বিদ্রোহকে দমন করা, কিন্তু সেটা হয় না। এরপর অযোধ্যা, রহিলাখণ্ড, দোয়াব অঞ্চল, বুন্দেলখণ্ড, মধ্য ভারতে এক বিস্তীর্ণ অঞ্চলে পূর্ব ভারতের বিদ্রোহ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ডক্টর শশীভূষণ চৌধুরী এই সময় ঘটনা লিপিবদ্ধ করেছেন এইভাবে যে এলাহাবাদে এটা আমাদের
অত দরকার, তাই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বিদ্রোহ কিন্তু সেনা ছাউনিতে শুরু হলেও তা কিন্তু ক্রমশ কমতে কমতে সেদিকে হয়ে যায় এবং মোটামুটি ভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই বিদ্রোহ বহিঃপ্রকাশ দেখা যায়। আর মোটা এই সময়টা ছিল হচ্ছে ব্রিটিশদের বিপদে কিন্তু একদম চূড়ান্ত সময়। সারা ভারতে ব্রিটিশ শাসন প্রায় বিলুপ্ত, এই অস্তিত্ব রক্ষার প্রাণপণ প্রচেষ্টা, কারণ তখন ইংরেজদের সঙ্গে কিন্তু বাইরের দেশে বা চীনের সমস্যা চলাকালীন কিন্তু তখন যথেষ্ট পরিমাণ সমস্যা চলছিল, তাই জন্য ধরে নেওয়া হয়েছিল যে ভারতে ব্রিটিশ শাসন প্রায় বিলুপ্ত, অস্তিত্ব রক্ষার আপ্রাণ প্রচেষ্টা। দিল্লি কিন্তু তখনও বিদ্রোহীদের হাতে, এবং এটি একটি এমনই বিপজ্জনক পরিস্থিতি যা ভারতবর্ষে ইংরেজের দিক পর্যন্ত কিন্তু নামিয়ে দিয়েছিল। লখনৌ প্রায় হস্তচ্যুত হয়ে গিয়েছিল, এবং কারণ তাহলে ব্রিটিশ সরকার যেসব রাজ্য তারা নিয়েছিল সেগুলো কিন্তু তারা আস্তে আস্তে ফেরত দেয়। এটা আস্তে আস্তে সেসব রাজ্যগুলোকে কিন্তু ভারতীয়রা চেষ্টা করে যে মানে দখল করে নেওয়ার। তার মানে মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে এইভাবে বিদ্রোহ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। শশীভূষণ চৌধুরী যে বিদ্রোহের বর্ণনা দিয়েছিল তা অনেকের মতে কিন্তু হচ্ছে তর্কাতীত, কারণ তিনি কিছুটা অতিরঞ্জিত করেও কিন্তু এই বিদ্রোহের গণবিদ্রোহের বর্ণনা করতে যে ক্ষেত্রে যে ঐতিহাসিক তথ্য আমাদের দিয়েছেন তা কিন্তু তর্কাতীত। তিনি লিখেছেন গান্ধী উপত্যকার এরকম পরিস্থিতি ছিল তখন এই সময়। আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে বিভিন্ন ঐতিহাসিক এই বিদ্রোহকে কিন্তু বিভিন্ন ভাবে তারা বর্ণনা করেছে। তাহলে এই যে বিদ্রোহগুলোকে তারা বিভিন্ন ভাবে বর্ণনা করেছে, তার মানে এই বর্ণনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে কিছুটা সেখানে অতিরঞ্জিত করাও কিন্তু হয়েছিল। দেশে বিদ্রোহ সশস্ত্র উত্থানে দেশে যমুনা নদী বরাবর দিল্লি থেকে আগ্রা থেকে এলাহাবাদ এবং সেখান থেকে দিনাজপুর আরামে সামরিক কাহিনী অন্তর্বর্তী মধ্যবর্তী প্রদেশ সমূহে এই অবস্থা। ভারত ইতিহাস লিখিত বিবরণে এমন একটিও পাওয়া যায় না। বস্তু থেকে আরা থেকে রানীগঞ্জ পর্যন্ত ঝঞ্ঝারপুর অঞ্চলের মধ্যে রেখা টেনে দেওয়া যেত, তাহলে দেখা যেত যে প্রকৃতপক্ষে কলকাতা থেকে হিসার এবং মৌহা থেকে মিরাট পর্যন্ত প্রায় অনেকটা এলাকা জুড়ে কিন্তু বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। যদিও বিদ্রোহের নেতারা তারা কিন্তু তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য তাদের এখানে বিদ্রোহের মধ্যে কিন্তু যথাযথ নেতৃবর্গের কিন্তু অভাব ছিল, কারণ নেতৃবর্গের অভাব ছিল, কারণ যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে তারা কিন্তু তাদের নিজেদের ব্যক্তিগত তারা নেতৃত্বটা দিয়েছিল। এরপর আমরা দেখবো হচ্ছে বিদ্রোহের ব্যর্থতা এবং মহাবিদ্যের ব্যর্থতা, তাৎপর্য। কিন্তু ব্যর্থতা আমরা জানি বহু কারণে ব্যর্থ হয়ে গেছিল এবং সেটা অপ্রত্যাশিত ছিল, তবে অপ্রত্যাশিত ছিল না, বরঞ্চ অবশ্যম্ভাবী ছিল, কারণ রাজনৈতিক অপরিপক্কতা, ত্রুটিপূর্ণ সামরিক অধিনায়কত্ব এবং আকর্ষণহীন নেতৃত্বের জন্য। তাছাড়া ইংরেজদের সামরিক সংগঠন, তাহলে কিসের জন্য এটা হয়েছে? ইংরেজদের সামরিক সংগঠন এবং অনগ্রসর বিদ্রোহীদের অপেক্ষা উৎকৃষ্ট ছিল এবং ভারতবাসীর অনৈক্য কিন্তু ব্যর্থতার জন্য অনেকটা দায়ী ছিল। বিদ্রোহ ব্যর্থ হয়েছিল বহু কারণে। একটা হচ্ছে রাজনৈতিক অপরিপক্কতা, বলতে আমরা কি বলেছিলাম, নেতাদের মধ্যে কিন্তু সেই অর্থে যে যোগ্য নেতার অভাব ছিল, কারণ যারা যারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাই এখানে ব্যক্তিগত স্বার্থ এখানে জড়িত ছিল, মানে সবাইকে একসঙ্গে বিদ্রোহে যুক্ত করার মতো কিন্তু এখানে সেই অর্থে নেতার অভাব দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে ত্রুটিপূর্ণ সামরিক অধিনায়কত্ব এবং আকর্ষণ নেতৃত্ব। ইংরেজের সামরিক সংগঠন এবং অনাকর্ষণ কিন্তু বিদ্রোহীদের অপেক্ষা অনেকটাই উৎকৃষ্ট ছিল।
ইংরেজ সেনাপতির দক্ষতাও ছিল হচ্ছে প্রশ্নাতীত। এমনকি দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু যিনি হচ্ছিলেন হিন্দু মুসলমান ঐক্যের প্রতীক ও বিদ্রোহী নেতা, প্রকৃতপক্ষে নেতৃত্ব দেওয়ার তার কোনো যোগ্যতা ও সাহস ছিল না। অযোগ্য নেতৃত্বে বিদ্রোহের ব্যর্থতা কিন্তু এমনি ডেকে এনেছিল। তাছাড়া বিদ্রোহীদের তুলনায় ইংরেজদের উন্নত আধুনিক অস্ত্রশস্ত্র এবং দ্রুত বার্তাবহ ডাক ও তার ইত্যাদি প্রয়োগ ইংরেজদের জয়ী করে। উত্তর ভারতে বিভিন্ন স্থানে সংযোগ রক্ষা করা, দ্রুত সংবাদ আদান প্রদান সম্ভব হয়, যা ছিল যুদ্ধ জয়ের পক্ষে অনিবার্য। তাহলে কি ইংরেজদের উন্নত আধুনিক অস্ত্র শস্ত্র, তাদের সামরিক সংগঠন, রণকৌশল ইত্যাদি, হুম, তারপর বার্তা টেলিগ্রাফ যেটাকে বলা, দ্রুত বার্তাবহ ডাক এবং তার ইত্যাদি প্রয়োগ ইংরেজদের কিন্তু জয়ী করেছিল। উত্তর ভারতে বিভিন্ন স্থানে সংযোগ রক্ষা করা এবং দ্রুত সংবাদ আদান প্রদান সম্ভব হয়, যা ছিল যুদ্ধ জয়ের পক্ষে অনিবার্য। উপরন্তু ভারতবাসীর অনৈক্যই ব্যর্থতার জন্য অনেকটাই দায়ী ছিল, কারণ তারা এক নীতি এবং কর্মপন্থা অনুসরণ করেননি। উপরন্তু ভারতবাসীর অনৈক্যই ব্যর্থতার জন্য অনেকটাই দায়ী ছিল, কারণ তারা এক নীতি, যেটা বললাম, এক নীতি এবং কর্মপন্থা তারা অনুসরণ করেনি। বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের মধ্যে স্বার্থ এবং লক্ষ্যেরও কোনো ঐক্য ছিল না, কারণ সবাই এখানে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য কিন্তু এখানে তার নিজস্ব স্বার্থ এবং লক্ষ্যের কোনো ঐক্যই কিন্তু আমরা এখানে দেখতে পাই না। লক্ষ্যের কোনো ঐক্য ছিল না। বিদ্রোহীদের এক অংশ মারাঠা প্রাধান্য পুনঃস্থাপনের জন্য সচেষ্ট ছিল, আরেকটা অংশ বাহাদুর শাহের নেতৃত্বে মুঘল সাম্রাজ্য পুনঃস্থাপনে জন্ম দেখেছিল। তাহলে বিদ্রোহীদের এক অংশ মারাঠা সাম্রাজ্য পুনরুদ্ধারের চেষ্টা করেছিল, আরেকটা অংশ হচ্ছে বাহাদুর শাহের নেতৃত্বে মুঘল সাম্রাজ্য পুনঃস্থাপনের জন্ম দেখে আবার যাতে মুঘল সাম্রাজ্য ফিরে আসে সেই চেষ্টাই তারা করেছিল। কিন্তু বিদ্রোহ ব্যর্থ হলে ভারতবর্ষের ইতিহাসে তা এক নতুন যুগের সূচনা করেছিল। পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটাই ছিল কিন্তু একটা অনন্ত প্রেরণা। এবং তার মানে কি বিদ্রোহ ব্যর্থ হয়ে গেছে, পুরোটাই ব্যর্থ হয়েছিল তা নয়, ভারতবর্ষের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটাই ছিল একটা অনন্ত প্রেরণা। 1858 খ্রিস্টাব্দে ও মানে পয়লা নভেম্বর মহারানীর ঘোষণাপত্র দ্বারা কিন্তু সত্যবিরোধ নীতি পরিত্যক্ত হয়। তাহলে এটা হচ্ছে কিন্তু মোটামুটি ভাবে বলতে পারি যে এই বিদ্রোহের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফলাফল। এই বিদ্রোহ ব্যর্থ হলে আচ্ছা, এছাড়া আমরা দেখতে পাই যে এই বিদ্রোহ প্রথম ভারত, এই বিদ্রোহ আত্মত্যাগ এবং দেশপ্রেম, বিদ্রোহীদের আত্মত্যাগ এবং দেশপ্রেম ভারতীয়দের মধ্যে এক নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছিল। এই বিদ্রোহে প্রথম ভারতীয়রা সকল শ্রেণীর মানুষ একসঙ্গে মিলিত হয়ে ব্রিটিশদের বিরোধিতা করেছিল। এই বিদ্রোহে প্রথম ভারতীয়দের অস্পষ্ট জাতীয়তাবাদের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। জাতীয়তাবাদের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়, যে ইংরেজ কোম্পানির শাসন ও শোষণ 100 বছর ধরে ভারতীয়দের উপর চলেছিল, তা এই বিদ্রোহের দ্বারা সেই কোম্পানির শাসনের অবসান ঘটে। মহাবিদ্রোহের পরে ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে তারা একটা আগ্নেয়গিরির উপরে অবস্থান করছে। তাই কি ইংরেজ কোম্পানির শাসন এবং শোষণ 100 বছর ধরে যে কোম্পানি ভারতের উপর চলেছিল, এই বিদ্রোহের দ্বারাই কিন্তু সেই কোম্পানির শাসনের অবসান ঘটে। এবং মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে তারা একটা খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে এখানে নেই। এই মহাবিদ্যার প্রকৃতি এবং প্রথম স্বাধীনতা সংগ্রামে নিয়ে আছে মহারানী ঘোষণাপত্র বিলোপ নীতি পরিত্যক্ত করা হয়। দেশের রাজ্যগুলি মহারানী সার্বভৌমত্ব স্বীকার করতে কিন্তু দেশের রাজ্যগুলি মহারানী সার্বভৌমত্ব স্বীকার করতে বাধ্য হয়, কিন্তু বলা হয় যে তারা দত্তকপুত্র গ্রহণ করতে পারবে এবং তাদের সঙ্গে পূর্বে সম্পাদিত সমগ্র সম্পত্তি সর্বাংশে ব্রিটিশ সম্পাদিত সন্ধি ব্রিটিশ সরকার কিন্তু মান্য করবে এবং তাদের সঙ্গে পূর্বে সম্পাদিত সন্ধি ব্রিটিশ সরকার মান্য করবে। মানে এই দত্তকদের সঙ্গে ব্রিটিশ সরকারের সঙ্গে আগেই হয়ে গেছিল, তা তারা মান্য করবে। এই ঘোষণাপত্রে ব্রিটিশ সরকার ভারতবর্ষের রাজ্য বিস্তার নীতি পরিত্যাগ করেন, জাতি ধর্ম নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী ভারতবাসীদের উচ্চ পদে নিয়োগ করার কথা কিন্তু ঘোষণা করা হয়। তবে এখানে ইংরেজ ও মহাবিদ্রোহ ভারতীয়দের ক্ষতি মলে করে দেওয়ার ফলে
ঘোষণা করে দীর্ঘ সময় পরিপক্ক নিশ্চয়তা বিজয় তাদের শাসক ও শাসকের মধ্যে তুলনা ব্যবধান বৃদ্ধি পেয়েছিল। এই ব্যবধানের ফলে কিন্তু ভারতীয়রা জাতীয় আবেগ বিদ্বেষের বিরোধিতা কিন্তু শুরু করেছিল এবং ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়াশীল নীতি কিন্তু গ্রহণ করে। ক্যানিং থেকে কার্জন সবাই নীতির সাক্ষ্য কিন্তু বহন করেছিল। মহাবিদ্যের পরে ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে ভারতীয়দের সিপাহীদের উপরে নির্ভর করে চলার দিন কিন্তু শেষ হয়ে এসেছে। কারণ ভারতীয় সিপাহীরা বুঝতে পেরে গিয়েছিল যে তারা কিন্তু তাদের প্রতি তারা কি ব্রিটিশ সরকার বা ব্রিটিশ সেনারা কি পরিমাণ তাদের উপরকে অত্যাচার করতো। অতএব ইউরোপের সৈন্য সংখ্যা বৃদ্ধি করা হয় এবং গোলন্দাজ বাহিনীতে ভারতীয়দের নিয়োগ বন্ধ করা হয়। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে যেহেতু সিপাহীদের ভূমিকা মুখ্য ছিল, এই চিন্তা করে বিবেক নীতি অবলম্বন করে প্রেসিডেন্সি সেনাবাহিনীকে পৃথক করে রাখা হয়। সীমান্ত রক্ষা, আভ্যন্তরীণ শান্তি রক্ষা এবং যাবতীয় দায়িত্বপূর্ণ পদে ইউরোপের বাহিনী কিন্তু নিয়োগের ব্যবস্থা করা হয়। তার মানে সীমান্ত রক্ষাকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কিন্তু ইউরোপীয় সৈন্যদের আস্তে আস্তে নিয়োগ করার চেষ্টা করা হয়। মহাবিদ্যের অবসানের পরে ভারতের সমাজ সংস্কৃতির ক্ষেত্রে এক সাংস্কৃতিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু প্রস্তুত হয়েছিল। ভারতের নবজাগরণের সূচনা কিন্তু এরপরেই হয়। এই নবজাগরণের ফলে ভারতের ব্রিটিশের বিরুদ্ধে জাতীয় আন্দোলন বেগবান হয়। মহাবিদ্য ভারতের বলা যেতে পারে কুসংস্কারকে চরম আঘাত এনেছিল। এই বিদ্যের গুরুত্বপূর্ণ তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর সুশীল চৌধুরী মন্তব্য করেছেন 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের বিক্ষোভ থেকে সূত্রপাত হয়ে শেষ পর্যন্ত ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে ভারতবর্ষের সকল শ্রেণীর মানুষের ক্ষোভ ফেটে পড়ে এবং তা ব্যাপক আকার ধারণ করে। তিনি একে ভারতের ইতিহাসের যুগান্তকারী ঘটনা বলে কিন্তু অভিহিত করেছেন। মহাবিদ্যার প্রকৃতি নিয়ে অনেক রকমেরই আমরা জানি যে এখানে বিতর্ক আছে বা কেউ বলে যে প্রথম স্বাধীনতা সংগ্রাম জাতীয় সরকারের মধ্যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, আবার কেউ কেউ বলেছেন যে ভারতবর্ষের প্রথম সিপাহী বিদ্রোহ। তাই অধিকাংশ ভারতীয়দের মধ্যে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম অভিহিত করার কিন্তু একটা প্রবণতা দেখা দেয়। কয়েকটি এই বিদ্রোহ মোটামুটি ভাবে সিপাহীরা বিদ্রোহ শুরু করে এবং ভারতবর্ষ থেকে ব্রিটিশ বিতাড়নের উদ্দেশ্যে অনেকে বলে যে এটা প্রথম সর্বাধিক ঐক্যবদ্ধ সংগ্রাম, আবার অনেকে বলে যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ব্রিটিশ সরকার উৎখাত করার জন্য বিদ্রোহ শুরু করে। এটা কিন্তু আঞ্চলিক স্তরে কিছুটা বিদ্রোহ ছিল, কারণ সবাই একসঙ্গে এই বিদ্রোহে কিন্তু যোগদান করতে পারেনি, কারণ বিদ্রোহের মধ্যে নেতৃত্বেরও কিন্তু অভাব ছিল। বর্তমানে অধিকাংশ ভারতীয়দের মধ্যে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম অভিহিত করার একটা প্রবণতা দেখা যায়। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামকে অভিহিত করার একটা প্রবণতা দেখা যায়। তার মানে আমরা বলতে পারি যে এই বিদ্রোহকে শুধুমাত্র ছিল যে একটা স্বাধীনতা হিসেবে করার জন্য একটা প্রবণতা আমরা দেখতে পারি। কিন্তু এই বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ বলা যায় না, কারণ উত্তরপ্রদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলের কয়েকটি জায়গা ছাড়া এই বিদ্রোহ কিন্তু আর গণবিদ্রোহে পরিণত হয়নি। তাহলে এটাকে কিন্তু বলা যায় না। ডক্টর মুজিবুর রহমান ব্রিটিশ বিরোধী যে কোনো সংগ্রামকে কিন্তু যদি জাতীয় স্বাধীনতা সংগ্রাম বলতে হয়, সেক্ষেত্রে ওয়াবি আন্দোলন বা পিন্ডারিতে ব্রিটিশ থাকবে। তাহলে এর আগে আমরা যে কটা কৃষক বিদ্রোহ দেখেছি, তাহলে তোমরা সবকটাকেই বলতে পারি তারা হচ্ছে মানে তারা সবকটাই তাদের ব্রিটিশ বিরোধী সংগ্রাম। সেটা তো সবসময় বলা যায় না কোনটা কি সংগ্রাম। অতএব সেক্ষেত্রে সিপাহী বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম হিসাবে কিন্তু চিহ্নিত করা যায় না। তার মানে মোটামুটি দেখা যাচ্ছে যে বক্তব্য অনুসারে মহাবিদ্যের প্রকৃতি যদি আমরা
কারো মতে সামরিক বিদ্রোহ, কারো একদল ঐতিহাসিকের বিদ্রোহকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া হিসেবে কিন্তু আখ্যা দিয়েছিল। বর্তমানে ভারতীয়দের মধ্যে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম রূপে অভিহিত করার একটা প্রবণতা দেখা যায়। পরস্পর বিরোধী থাকা সত্ত্বেও আমরা এই কথা নিশ্চিন্তভাবে বলা যায় যে দেশ জুড়ে কিন্তু বহু বিক্ষোভ ইংরেজ শাসনের সূচনা থেকে দেশবাসীকে বহু বিক্ষোভ ইংরেজ শাসনের সূচনা থেকে দেশবাসীকে বিচলিত করে রেখেছিল। কারণ ইংরেজদের শোষণ এবং শাসন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। তার মোটামুটি ভাবে বলা যায় যে জাতির প্রকৃতি ও স্বাধীনতা, কারণ বিভিন্ন ঐতিহাসিক কেউ জাতীয় বিদ্রোহ বলছে, কেউ সামন্ততান্ত্রিক কেউ বলছে। আহ মানে অনেকে অনেক রকম ভাবে বিদ্রোহকে বর্ণনা করেছে, কিন্তু তারা তার ইসে কিন্তু তারা সঠিক কোনো প্রমাণ দিতে মানে সঠিক যে তথ্য দেওয়া বা সেখানে এটা কিন্তু তর্কাতীত ছিল। মানে এখানে তর্কের একটা মানে এখানে যে বিতর্কের সৃষ্টি হয়েছে বা বিভিন্ন রকম ভাবে তাকে যে বিদ্রোহী করা হয়েছে, সেটা কতটা সঠিক বা ভুল। হ্যাঁ, কারণ এই বিদ্রোহ আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়তে পারেনি, কিছু সিলেক্টেড অঞ্চলে কিন্তু এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। তাই মোটামুটি ভাবে আমরা যদি ধরি তাহলে দেখবো যে এই বিদ্রোহের কারণ সম্পর্কে কিন্তু অনেক রকমের কারণ তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে চারটে। একটা অর্থনৈতিক, সামরিক, অর্থনৈতিক, শাসনতান্ত্রিক, এবং সেই সঙ্গে হচ্ছে যেটা বলা হয় এনফিল্ড রাইফেলের ব্যবহার। তার মানে এই যে বিদ্রোহ যে সর্বস্তরের মধ্যে ছড়িয়ে পড়েছিল ঠিকই, কিন্তু নেতৃত্বের অভাবের জন্য বা নেতৃত্বের অপরিপক্কতার জন্য বা সঠিক রণকৌশলের জন্য বা আমাদের থেকে ব্রিটিশরা কিন্তু অনেক দক্ষ ছিল। যদিও ভারতের ব্রিটিশ সৈন্যবাহিনীতে ভারতের সংখ্যা ছিল, ব্রিটিশ সেনারা কিন্তু আমাদের থেকে রণকৌশলে অনেকটাই তারা দক্ষ ছিল, এই জন্য ভারতীয় সৈন্য তাদের সঙ্গে কিন্তু এটে উঠতে পারেনি। এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল ঠিক সঠিক বলা যায় না, বিদ্রোহ ব্যর্থ হলেও কিন্তু তা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে কিন্তু এটা করা হয়েছিল। সুতরাং এই আলোচনা থেকে আমরা দেখতে পাই যে এরপরে যে আমরা অধ্যায়টি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান যে ফ্লেভার, তাহলে এই মহাযুদ্ধের পরবর্তী সময় কিন্তু ভারতবর্ষে অনেক ভূমি শ্রমিক বা অসংগঠিত শ্রমিকদের কিন্তু দেখা যায়। কারণ এই সময় বহু মানুষই কিন্তু বেকার হয়ে পড়েছিল বা কর্মমুক্ত হয়ে পড়েছিল। তারা তখন কিন্তু বেকার শ্রমিকে পরিণত হয়েছিল। কারণ রাজ পরিবারগুলি লোপ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাজ পরিবারের সঙ্গে যুক্ত যেসব মানুষ ছিল যারা কর্মরত, তারাও কিন্তু বেকার হয়ে পড়েছিল। এবং সেই সঙ্গে সঙ্গে সংস্কৃতিতে কিন্তু একটা দেখা যায় যে পরিবর্তন আসে। কারণ এই দেশের রাজা-গল্পরা কি ছিল, তারা ছিল সংস্কৃতির ধারক এবং বাহক। সংস্কৃতির ধারক এবং বাহক। এরপরে আমরা দেখতে পাই যে শিবালিতে হাত ধরে নবজাগরণের সূচনা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভারতের সাংস্কৃতিক ইতিহাসের ক্ষেত্রে। এবং এই নবজাগরণের ফলে আমরা কি কি দেখতে পেয়েছিলাম, ভারতের রেলপথের আবিষ্কার সবই কিন্তু তার পরবর্তী সময় কিন্তু হয়েছিল। বা যে টেলিগ্রাফ ব্যবস্থা বা নারী শিক্ষা যাই বলা হোক না কেন, হ্যাঁ মহাবিদ্রোহে তারা যথেষ্ট শাসন এবং শোষণের ফলাফল স্বরূপে কিন্তু 1857 সালে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল। যদি এটা সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়তো তাহলে কিন্তু এই বিদ্রোহ তাহলে কিন্তু ভারতবর্ষ সেই সময় স্বাধীনতা পেয়ে যেত, কিন্তু না, বিভিন্ন কারণবশত কিন্তু সারা ভারত ছড়িয়ে পড়তে পারেনি। তাহলে শুরু হয়েছিল কিন্তু রাজনৈতিক কারণ দিয়ে বা অর্থনৈতিক কারণ দিয়ে, কিন্তু নিচু তলার মানুষরা তারাও কিন্তু নিচু স্তরের মানুষ, তারাও কিন্তু বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, শুধুমাত্র যে উচ্চ স্তরের মানুষ ছিল তা না। আর এই বিদ্রোহের শাসনতান্ত্রিক কারণ হিসাবে বলা যায় যে এই বিদ্রোহে কিন্তু ভারতীয়দের গুরুত্বপূর্ণ কিন্তু তারা
গুরুত্বপূর্ণ পদ থেকে কিন্তু ভারতীয়দেরকে সরিয়ে রাখা হয়েছিল। মোটামুটি ভাবে যে আলোচনাটা আমরা করলাম বা এতক্ষণ দেখলাম, তাহলে এর থেকে কিন্তু আমাদের অনেক রকমের প্রশ্ন আমরা আসতে পারি, বা যারা পর্দার ওপারে রয়েছে বা শুনছো, মোটামুটি ভাবে তাহলে এই সিপাহী বিদ্রোহ ছোটবেলা থেকেই পড়েছি বা জানিও কিছুটা, কিন্তু তা নিয়ে কিন্তু আজও সিপাহী বিদ্রোহের মধ্যে কিন্তু বিতর্কের অনেক কিছুই রয়েছে। যেমন এই বিদ্রোহের প্রকৃতি নিয়ে কিন্তু বিতর্কের অন্ত নেই। কারোর মধ্যে সামন্ততান্ত্রিক বা এই বিদ্রোহ আমরা কি দেখেছিলাম, তিনটে ভাগে, একটা সামন্ত বিদ্রোহ হিসেবে দেখা হয়েছিল, একটা গণ-অভ্যুত্থান হিসাবে, একটা কৃষক বিদ্রোহ হিসাবে দেখা হয়েছিল। তার মানে তিনটে শ্রেণী কিন্তু এর মধ্যে, সামন্ত ছিল, কৃষক ছিল, মধ্যবিত্ত শ্রেণী ছিল, এমনকি উচ্চবিত্ত শ্রেণীরাও কিন্তু ছিল। ভারতীয় যে যারা বুদ্ধিজীবী সম্প্রদায়, তারা এই বিদ্রোহকে ইংরেজদের সমর্থন করলো। এই যে ব্রিটিশ সরকারের মনোভাব ছিল উচ্চপদ থেকে ভারতীয়দের সরিয়ে দেওয়া, সেটা নিয়ে কিন্তু সেটাকে তারা পছন্দ করতো না। তার মানে তাদেরকেও কিন্তু এই বিদ্রোহ কিছু হলেও তারা দিয়েছিল। আজকে আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। নমস্কার।